বিজেপি বা নরেন্দ্র মোদীরা ওদের শেষ চালটা চেলে দিয়েছে, আর ওদের হাতে দান নেই। এবার চাল দেবো আমরা, এবার সমস্ত চাল দেবে আমরা দেবো, অর্থাৎ ভারতবাসীরা দেবে। যার অধীর আগ্রহে গোটা হলদিয়াবাসী বসে আছে, যিনি পশ্চিম বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়ার তুফান এবং ঝড় তুলেছেন, গোটা পশ্চিম বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শুধু ভারতবর্ষের কিছু আপনার ওই যারা সংবিধান বিরোধী, যারা সাম্প্রদায়িক শক্তি, শুধু তাদের জন্য নয়, ভারতবর্ষের জালিমদের বুকের ভিতরে কাঁপুনি সৃষ্টিকারী সেই বক্তা মানিক ফকির সাহেব এখন আপনাদের সামনে তার তথ্যমূলক বক্তব্য রাখবেন। আমি মানিকদাকে বলবো, সময়ের দিকে তাকাবেন না, আপনি চালিয়ে যান। একটু হাত তালিয়ে দেন। সালাম আলাইকুম। খুব খারাপ সময় আছি, তাই তো? এতক্ষণ এই যে মিটিং এর মধ্যে থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। এই পূর্ববর্তী বক্তা এবং আমাদের প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের বলেছেন যে কি অবস্থায় আছি এবং দেশটা কিরকম চলছে। আমি আপনাদেরকে বক্তব্য না রাখার মতো, মানে জাস্ট একটা কথা বলার মতো আসলে ব্যাপারটা কি সেটা বলে দিই। কারণ আমরা নর্মালি যে বক্তব্য রাখি ভোটের সময় বা বিভিন্ন জায়গার সময়, আর স্বাধীনতার সময় কিন্তু এই মিটিংগুলো হতো অন্যরকম, তাই তো? আসলে কেন হচ্ছে, কি হচ্ছে, কি করতে হবে, কি করতে চাইছে, এটাই আমি ধীরে ধীরে আপনাদেরকে বলে দেবো, আপনারা মাথায় গেঁথে নেবেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওয়াকআপ আইন হওয়ার পরে সারা ভারতবর্ষ তোলপাড় হয়েছে, পশ্চিমবঙ্গও তোলপাড় হয়েছে, আন্দোলন হয়েছে। এটা কিন্তু শুভেন্দু অধিকারীদের খুব একটা বিপদ বলে মনে করেনি। কিন্তু এমন কি ঘটনা আমি ঘটিয়েছি বা দামাল বাংলা আমার সংগঠন ঘটালো, যে কারণে শুভেন্দু অধিকারীর মতো একজন বিরোধী দলনেতাকে প্রেস কনফারেন্স করে মিথ্যা বলতে হলো যে আমি নাকি 50,000 মানুষ নিয়ে গিয়েছি মুর্শিদাবাদে, যেটা 100% মিথ্যা। কারণ ওরা চেয়েছিল রাস্তাঘাটে যাতে আমাদেরকেও মেরে দেয়। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে কারণে এই পরিকল্পনাটা করেছিল মেরে দেওয়ার? এরপরে একাধিক জায়গায় শুভেন্দু অধিকারী বলেছে, কোনো সময় প্রায় কেঁদে কেঁদে বলেছে। তো ঘটনাটা হলো সেই কারণগুলো আমি আজকে আপনাদের সামনে বলবো। প্রথমত বলবো এই ওয়াকআপের ইতিহাসটা কি, তারপরে বলবো কি অবস্থা হয়েছিল, ভারত সরকার কি চাইছে, এখন কি অবস্থা। আপনারা জানেন শীতকালীন অধিবেশনে 16টা বিল জমা পড়েছিল। এই যখন বিল জমা পড়লো তার মধ্যে দুটো ছিল হিন্দু রাষ্ট্র তৈরি করার বিল। একটা উদ্বাস্তু হিন্দুদের, যারা দেশভাগে বলি হয়ে 1952 সালের পরে এসেছে, তাদেরকে চিরকালের জন্য কৃতদাস বানানোর আইন। যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের মারবো বলে চিৎকার করত, যাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের বিরোধী করে তুলেছিল, মানে মুসলমান মানেই শেষ করে দিতে হবে, তাদেরকে কিন্তু আজকের তারিখের আইনে তাদেরকে কৃতদাস বানানো হয়েছে। আপনারা কি কেউ জানেন? এটা জানেন না। এমন কি যে পাড়ায় থাকবে
সেই পাড়ায় যদি কেউ জানিয়ে না দেয় তার জেল হবে, এমন বলছে। পুলিশ কনস্টেবল, হেড কনস্টেবল, সে ওয়ার্ডেন ছাড়া এই রকম একজনকে ধরতে পারবে এবং সেই লোকটাকে প্রমাণ করতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আমি ভারতের নাগরিক। যদি না বলতে পারে তাহলে তার 10 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং 7 বছর জেল। আপনারা জানেন? জানেন না, তাই তো? তাহলে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অপরের যারা ক্ষতি চায় আল্লাহ ভগবান তাদের ক্ষতি করে। তবু আমি বলবো যে এই মানুষগুলো যদি এখন ঘুমিয়ে আছে, দেখেছেন দুটো আইনের মধ্যে ছিল, একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যেটাকে বলা হয় অভিবাসী এবং বৈদেশিক আইন, যেটা আমি বলছি কৃতদাস আইন। কেন কৃতদাস আইন বলছি? 10 লাখ টাকা কেউ দিতে পারবে না, 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকা দিতে পারবে না, আর 7 বছর জেল খাটবে, তারপরে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, বাংলাদেশ নেবে না। আবার এমন আইন করে দিয়েছে জেল থেকে তাদের বেরোতে পারবে না, আবার জেলেও তাদেরকে খাওয়াবে না। তাহলে লক্ষ লক্ষ মানুষকে জেলে খাওয়াবে না, কি করবে না, তাদেরকে বিভিন্ন কোম্পানির হাতে দেবে, তারা বন্ডেড লেবার হবে। এই আইন আমার ভারতবর্ষে একই দিনে হয়েছে। সেই দিনটা হচ্ছে রাষ্ট্রপতি সাইন করেছেন 4 এপ্রিল এই বছর। আপনারা এই আইন নিয়ে, আপনাদের আইন নিয়ে যখন তোলপাড় হয়ে গেল, আপনারা আন্দোলন করছেন, পথে নেমে পড়লেন, ওরা কিন্তু ঘুমিয়ে আছে, এখনো কোনো অনুভূতি নেই। গত পরশুদিন এই যে পাকিস্তানের পতাকা লাগানো যে 2টি ছেলে বনগায়, তারাও কিন্তু এই লোক, মানে কেউ একটা মামলা করলে সেও তার অবস্থা এরকম হবে, কৃতদাস। তবু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা এই উদ্বাস্তু দেশভাগে বলি হওয়া মানুষ, অসচেতন, যারা জানতেন না, যারা 1952 সালের পরে এসছেন, গতকাল রাত্রে এবং আজকেও আমাকে গাইঘাটার একজন তৃণমূলের বড় নেতা ফোন করে বললেন, আমাকে দোষ দিলেন নাকি আমি আন্দোলন করছি না। কেন না, তার অঞ্চলের 1.5 লক্ষ মানুষকে বাতিল করা হয়েছে, শুধু একটা অঞ্চলের। এটা আজকের ঘটনা। সেখানে বলেছে 2010 সালের পরে যারা এসছে এখন পর্যন্ত পাসপোর্ট ভিসা ছাড়া বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফেরত যায়নি, এরকম 1.5 লক্ষকে ওরা বাতিল করেছে, মানে বেনাগরিক করেছে, যারা বেশিটাই বিজেপি সমর্থক। তো তৃণমূলের ভদ্রলোক আমাকে ফোন করে বললেন, এরা তো মানুষ, তাহলে এদের বাঁচানো যাবে কি করে? আপনি এখনো বসে আছেন। আমি বললাম, ভাইরে ভাই, আজকে ভারত সরকার আইন করে দিয়েছে, আমরা প্রতিবাদ করতে গেলে 2 লাখ টাকা ফাইন। তবু বলবো আপনারা লড়াই করুন, আমরা সমগ্র ভারতবাসী, মুসলিম সমাজ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। একবার শুধু তোমরা ভাই বলে ডাকো, তাহলে বাংলার মুসলমানরা তোমাদের ভাই বলে বুকে জড়িয়ে ধরবে। আর একটা কি হলো, এটা গেল, বাদ দিয়ে দিলাম আমি, অবৈধ অনুপ্রবেশকারী বলে বহুত বড় বড় নেতা, যেমন অধীর চৌধুরী, যেমন সুজন চক্রবর্তী, যেমন নচিকেতা, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এই মানুষগুলোকে কৃতদাস বানানো হয়েছে ভারতের আইনে। মোবাইল খুলে আপনারা দেখবেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যেখানে বলছে ওই 1952 সালে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ঢোকেনি, এখানে এসে পাসপোর্ট ভিসা বা ভোটার কার্ড করেছে, তাদের 7 বছর পর্যন্ত জেল অথবা এবং 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, তারপর পুশব্যাক। আর যারা এখনো পর্যন্ত ভোটার কার্ড আধার কার্ড করতে পারেনি, তাদের 5 বছর জেল, 5 লাখ টাকা ফাইন। আর যারা সই করেছিল তাদের কাগজে, তাদের 5 বছর জেল। আর যে গাড়িতে চেপে এসেছিল তাদের 2 লাখ টাকা ফাইন। তাহলে একটা চলে গেল হিন্দু রাষ্ট্রের কৃতদাস দরকার, এরা হয়ে গেল কৃতদাস।
আর একটা অংশ